আসসালামু আলাইকুম। আজকের এই এপিসোডে আমরা 3টি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, তাৎক্ষণিক রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য আমেরিকা কি এমন কিছু নীতি গ্রহণ করছে যা দিন শেষে আমেরিকাকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক বেশি অনিরাপদ করে তুলছে? দ্বিতীয় প্রশ্ন, যদি এরূপই করে থাকে তাহলে আমেরিকা কি নিজেই নিজের সভ্যতাগত সংকট তৈরি করছে? এবং তৃতীয় প্রশ্ন, এই একাডেমিয়া যখন আমেরিকার থেকে শিফট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, ওয়েস্ট থেকে আশঙ্কা তৈরি হচ্ছে সরে যাবে, তাহলে ইস্ট পোলারে কোন কোন পরাশক্তির কাছে এই সক্ষমতা রয়েছে একাডেমিয়া রিক্লেম করার মধ্য দিয়ে আগত ওয়ার্ল্ড অর্ডারে ক্ষমতার আসনে আসীন হওয়া? আজকে আমরা এই 3টি প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমত, আমরা কিছু কেস স্টাডি আমাদের অনুসন্ধানে পেয়েছি, আমরা তা প্রথমে জানানোর প্রয়োজন বোধ করছি। প্রথম কেস স্টাডি, মাহমুদ খলিলের ঘটনাটা। নিউ ইয়র্কে নিজের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় কলম্বিয়া ইউনিভার্সিটি গ্রাজুয়েট মাহমুদ খলিলকে। গ্রিন কার্ডধারী হয়েও তাকে লুইজিয়ানার ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ তিনি হামাসপন্থী। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় কেস স্টাডি, রুমাইসা ওজতুর্কের যে ঘটনাটা রয়েছে। টাফট্রাস ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী রুমাইসাকে বোস্টন শহর থেকে মুখোশধারীর হাতে অপহৃত হতে দেখা যায়। পরে জানা যায় তিনি ফিলিস্তিনপন্থী এক লেখার কারণে এখন ডিটেনশনে আটকে আছেন। তার অপরাধ এভাবে বলা হয় যে তিনি ইসরায়েলের বিরুদ্ধে বিনিয়োগ প্রত্যাহারের দাবি করেছিলেন, এটি ছিল তার অপরাধ। প্রিয় দর্শক, তৃতীয় কেস স্টাডি, বাদর খান সুরির যে ঘটনাটা রয়েছে। জর্জটাউন ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল গবেষক হচ্ছেন বাদর খান সুরি। তাকে আটক করা হয়েছে টেক্সাসে এবং তার বিরুদ্ধে একই অভিযোগ, তিনি ফিলিস্তিনপন্থী এই মতাদর্শটা তিনি বিশ্ববিদ্যালয়ে প্রচার করেছিলেন বা এর পক্ষে স্ট্যান্ড বাই করেছিলেন। অর্থাৎ এই যে আমেরিকার ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের উপরে জাস্ট প্রো প্যালেস্টিনিয়ান আন্দোলন করার জন্যই এভাবে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হচ্ছে। এমনকি আমরা জানি 3বার অ্যাজমা অ্যাটাক হওয়ার সত্ত্বেও ইনহেলার দেওয়া হয়নি, এই অভিযোগগুলো আসছে। এগুলো শুধুমাত্র এই 3-4টা ঘটনার মধ্যে আর সীমিত নেই, বরং শত শত গল্প তৈরি হচ্ছে এরূপ। শত শত ঘটনার ডকুমেন্টেশন আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন নিউজ আউটলেটে আমরা খুঁজে পাচ্ছি। এর মধ্য দিয়ে আসলে আমেরিকা তার যে ইমিডিয়েট পাওয়ার গেইন রয়েছে, যেহেতু আমেরিকার ডিপ স্টেট পুরোপুরি ইসরায়েলের হাতে কুক্ষিগত, তাই আমেরিকার যদি যারা পাওয়ারে রয়েছে তারা পাওয়ারে থাকাকে লংজিটিভিটি দিতে চায়, সেক্ষেত্রে ইসরায়েলকে অবশ্যই পা চাটতে হবে। সেই জায়গা থেকে তারা প্রো প্যালেস্টিনিয়ান সমস্ত আন্দোলনগুলোকে এরকম ন্যাক্কারজনকভাবে দমন করার দিকে আগ্রহী হচ্ছে। এই প্রবণতাটা দিন শেষে আমেরিকাকে একটি সভ্যতাগত সংকটে ফেলে দিবে। সেটা কিভাবে? প্রিয় দর্শক, আমরা যদি লক্ষ্য করি এই পাওয়ার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, সিভিলাইজেশনাল স্টিয়ারিং বসার ক্ষেত্রে যতগুলো পাওয়ার ম্যানুফ্যাকচারিং এখানে কাজে লাগে, যেমন ইকোনমিক বা কালচারাল সেটিং বা একাডেমিয়া, তার মধ্যে একাডেমিয়াটা অচর্চিত হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাত একাডেমিয়া। একাডেমিয়া মূলত সফট পাওয়ার তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে। আমরা হামেশাই বলে থাকি যে একাডেমিয়ার বিভিন্ন বড় বড় দেশ এজন্য নিয়ন্ত্রণ করে থাকে, এজন্য তারা অন্যত দেশ থেকে স্কলারশিপ দিয়ে তাদের দেশে নিয়ে আসে, যে এই সারা পৃথিবী থেকে সমস্ত মেধাগুলো এই উন্নত দেশে এসে তাদের জন্য কিছু ইনোভেটিভ নতুন পলিসি তৈরি করবে, বিভিন্ন সায়েন্টিফিক নতুন গবেষণা করবে। এই জন্যই শুধুমাত্র বড় বড় বিশ্বগুলো স্কলারশিপ দিয়ে সারা পৃথিবীর মেধাগুলোকে তাদের দেশে নিয়ে আসে। এতটুকুর ভিতরেই এর রাজনীতি সীমিত না, বরং মূল পিছনকার পলিটিক্সটা হচ্ছে এইটা সারা পৃথিবীর সমস্ত মেধাবীদের সাবকনশিয়াস গড়ে তোলার পেছনে ম্যানুফ্যাকচারিং হিসেবে কাজ করে। একাডেমিয়া দখল করা মানে হচ্ছে
আমি যখন স্কলারশিপ বিতরণ করছি এবং সারা দেশের সারা পৃথিবীর সমস্ত মেধাগুলো আসে, তখন আমি তাদেরকে শেখাবো ভ্যালুসগুলো, ন্যারেটিভগুলো, সোশিও পলিটিক্যাল কালচারাল হ্যাজিমনিগুলো এমনভাবে তাদের ভিতরে গেঁথে দিব তাদের সাবকনশাসলি সে আমার অনুগত হয়ে থাকবে। এবার এটা কীভাবে কাজ করে, যেমন একটা উদাহরণ দেয় প্র্যাকটিক্যাল, যে ডেমোক্রেসি এই ইডিওলজিটা আমরা যদি লক্ষ্য করি যে যখন ওয়েস্ট সেটিংয়ে এই ডেমোক্রেসিকে একাডেমিকলি পড়ানো হয়, তখন সেখানে সবার যে সাবকনশাস গড়ে তোলা হয় সেটা হচ্ছে ডেমোক্রেসি একটি ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড এবং খুব প্র্যাকটিক্যাল, খুব ভালো একটি ইডিওলজি। কিন্তু এই ডেমোক্রেসি যে ড্রব্যাকসগুলো রয়েছে সেগুলো ততটুক চর্চিত না যতটুক ডেমোক্রেসির ভালো ইমপ্রেশন তৈরি করা চর্চিত। ডেমোক্রেসির নেগেটিভ দিকগুলো যেমন কি কি রয়েছে, ডেমোক্রেসি ইটসেলফ এটা প্র্যাগমেটিকলি যদি আমরা বলি এটা ডিসফাংশনাল। আসলে ডেমোক্রেসি একটি জনগোষ্ঠীতে, একটি জনপদে তখনই ফাংশনাল হয়ে উঠতে পারে যখন পূর্ব শর্ত হিসেবে ওই জনপদে, ওই জনগোষ্ঠীতে কিছু কিছু বৈশিষ্ট্য হাজির থাকে। যেমন সেই জনগণের অধিকাংশ মানুষ হবে সৎ, না হলে অসৎ মানুষ হবে ইলেক্টেড, সুশাসন নিশ্চিত হবে না। দ্বিতীয় পূর্ব শর্ত, সেই জনপদ বা জনগোষ্ঠীর অধিকাংশ হবে রাজনৈতিকভাবে হাইপার অ্যাক্টিভ, কারণ রাজনৈতিকভাবে অসচেতন হলে দিন শেষে কিছু মানুষ এই অসচেতন ব্যক্তির ম্যান্ডেট নিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে পারে। ডেমোক্রেসির সুশাসন নিশ্চিত করার জন্য দ্বিতীয় পূর্ব শর্ত হচ্ছে এইটা। তৃতীয়ত, সমাজে কোনো শ্রেণী বা কোনো গোষ্ঠীর প্রতি সিস্টেমিক রেসিজম থাকা যাবে না, এটি পূর্ব শর্ত। কারণ যদি থাকে তাহলে যারা ইতোমধ্যেই লাউডার, এদের ভয়েসটাই আসলে ইকো হবে। যাদেরকে ভয়েস উচ্চারণ করতে ইতোমধ্যেই দেওয়া হয়নি, সিস্টেমিকলি আটকে দেওয়া হয়েছে, তাদের ভয়েস কখনো উঁচু হতেই পারবে না। এই কাঠামোগত বিদ্বেষকে অনুপস্থিত রাখাটা ডেমোক্রেসিকে ফাংশনাল হওয়ার জন্য পূর্ব শর্ত। দর্শক লক্ষ্য করুন, এই যে ব্যাপারগুলো আমরা বললাম এগুলো কিন্তু আমাদের ইমিডিয়েট রিয়ালিটিতে কখনো হাজির হয় না যখন আমরা ডেমোক্রেসির কথা শুনি। এই যে হাজির না হওয়াটা, এটাই হচ্ছে একাডেমিয়ার পলিটিক্স, এটাই হচ্ছে একাডেমিয়ার টুইস্ট। অর্থাৎ আমরা যখন একটা ইডিওলজিকে আমরা পাবলিক ডিসকোর্সে আলোচনা করছি, তখন তার সম্পর্কে আমাদের ইমিডিয়েট রেসপন্স কেমন হচ্ছে, এটা একটা ভালো গ্রহণযোগ্য ইডিওলজি নাকি এটা একটি ইমপ্র্যাকটিক্যাল এবং এটিকে প্র্যাকটিক্যাল হতে হলে আরও অনেক ধাপ আমাদের অতিক্রম করতে হবে, এই যে বোঝাপড়া তৈরি হওয়া, এগুলোর মতো একাডেমিয়া করে থাকে। এগুলোর মতো সফট পাওয়ার হ্যাজিমনিতে কাজে লাগে। ঠিক একইভাবে যারা সুপার পাওয়ারে সিভিলাইজেশনাল স্টিয়ারিংয়ে বসতে চায় বা বসে থাকে, তারা সারা পৃথিবীর সমস্ত মেধাবীদের ভিতরে এভাবে ইডিওলজিক্যালি এবং কালচারালি সেটিং দিয়ে থাকে, যেন পরবর্তী সময় তারা যখন এখান থেকে গ্র্যাজুয়েট হয়ে তাদের স্বদেশে চলে যাবে, চলে যাওয়ার পরেও তারা যেন একটা গুড ইমপ্রেশন রাখে এই উন্নত দেশগুলোর প্রতি, উন্নত দেশগুলোর ভ্যালুসগুলোর প্রতি। তারা যেন পরবর্তীতে ইন্টারন্যাশনাল ট্রেডিংস করার ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে, ডিপ্লোমেসির ক্ষেত্রে তাদের যেন সাবকনশিয়াসে এটাই থাকে যে আমরা উন্নত ভার্সনটা দেখে আসছি ওয়েস্ট থেকে, বা উন্নত ভার্সনগুলো মূলত আমরা শিখে আসছি। তারপর এসে এই যে একটি অজান্তে অনুগত মানসিকতাটা, সেইটি তৈরি করে থাকে একাডেমিয়ার এই সেটিংটা। এখন যদি আমেরিকা তার ইমিডিয়েট পলিটিক্যাল গেইনের জন্য প্রো প্যালেস্টিনিয়ান এই সমস্ত ভয়েসগুলোকে সাপ্রেস করতেই থাকে, তাহলে আশঙ্কা হচ্ছে আমেরিকা তার একাডেমিয়ার উপর দখলদারিত্ব আর ধরে রাখতে পারবে না, অর্থাৎ নলেজের হাব শিফট হতে পারে। প্রিয় দর্শক, যদি নলেজের হাব শিফট হয়ে থাকে তাহলে আমেরিকা এতদিন ধরে শুধুমাত্র হয়তোবা ইকোনমিকলি ফাইট দিচ্ছিল ইস্ট পোলারের সাথে, যেমন আমরা জানি যে চায়নার সাথে সম্প্রতি কি ঘটেছে। ইউএসএ চায়নার উপরে 34% ট্যারিফ ইম্পোজ করেছে, চায়নাও রিটালিয়েশন করে ইউএসএ এর উপরে 34% ইম্পোজ করেছে। ইউএসএ ইম্পোজ করার কারণে যদিও চায়নার হয়েছিল বেয়ার মিনিমাম ইফেক্টিভ যে
নতুন করে ট্যারিফটা হয়েছিল সেটা দাঁড়িয়ে গিয়েছিল যে 54%-এ, পরবর্তীতে চলছিল। ইউএসএ আবার 50% দিয়েছে আমরা লক্ষ্য করেছিলাম, আবার চায়নাও পাল্টা 50% দিয়েছে এবং এটা চলছে। সর্বশেষ আপডেট অনুযায়ী ইউএসএর 145% পর্যন্ত চলে গেছে এবং চায়না 125% মতো চলে গেছে। শুধু এরকমই না, আমরা অনেক নগ্ন পদক্ষেপ নিতে দেখেছি ইউএসকে, যে ইকোনমিক ট্রেডিংস করার ক্ষেত্রে এনভিডিয়াকে সে রেস্ট্রিকশন করেছে যেন চায়নার কাছে অ্যাডভান্সড এআই চিপগুলোকে সে যেন এক্সপোর্ট না করে। অর্থাৎ ইউএসএ ইতোমধ্যেই ইস্ট পোলারের সাথে একটি যুদ্ধে লিপ্ত রয়েছে, এটা ইকোনমিক ওয়ার। এখন যদি ইকোনমিক ওয়ারের পাশাপাশি ইডিওলজিক এবং এই নলেজ বেসড একাডেমিয়াটাও এই ওয়েস্ট থেকে সরে ইস্টের দিকে যাওয়ার, শিফট হওয়ার একটি স্পেস তৈরি হয়, ক্ষেত্র তৈরি হয়, এটা ইউএসের উপরে চরম আঘাত হানবে, তার সভ্যতাগত সংকটে ফেলে দিবে। কারণ জ্ঞান যারা নিয়ন্ত্রণ করে তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। মুদ্রার ও পিঠে যারা জ্ঞানকে সম্মান করতে জানে না, পৃথিবীই তাকে সভ্যতাগত স্টিয়ারিং থেকে ছুঁড়ে ফেলে দেয়। যেমন আমরা দেখেছি তাতারিদের ক্ষেত্রে, তারা যখন বাগদাদের সমস্ত লাইব্রেরির বইগুলোকে ধ্বংস করে দিয়েছে, উইদিন 100 ইয়ার্স তাতার পৃথিবী থেকে গন। তাই ইউএসএ যদি এভাবেই তার তাৎক্ষণিক পলিটিক্যাল গেইনের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য অনিরাপদ হয়ে ওঠে, তার মানে হচ্ছে ইউএসকেও খুব দ্রুতই এর ধারাবাহিকতায় সভ্যতাগত সংকটে নিবন্ধিত হয়ে এই সভ্যতার চালক আসন থেকে এখানকে পরাভব হতে হবে। প্রিয় দর্শক, এইবার যদি লক্ষ্য করি ইস্ট পোলারে কোন কোন শক্তির কাছে এই সক্ষমতা রয়েছে নতুন করে একাডেমিয়াকে রিক্লেইম করে সভ্যতাগত আসনে আসীন হওয়া, দুটি শক্তি রয়েছে, একটি চায়না আর একটি হচ্ছে মুসলিম ওয়ার্ল্ড। মুসলিম ওয়ার্ল্ডের সম্ভাবনা আরও বেশি, আরও গভীর, কারণ মুসলিম ওয়ার্ল্ডের 1200 বছর শাসন করার কারণে তাদের যে একটি সবচেয়ে নিকটবর্তী লিগেসি রয়েছে পৃথিবীকে নিয়ন্ত্রণ করার, তো সেটা যদি মুসলমানরা দখল করতে পারে। এবং আমরা আরও জানি, যেহেতু আমরা এখন একটা নতুন কনস্ট্রাকটিভ ফেজে আছি, একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, কারণ আমরা জানি সামনের সোশিও পলিটিক্স সম্পূর্ণ এআই এর দ্বারা ড্রাস্টিক্যাল চেঞ্জ হবে। তাই নতুন আগত ওয়ার্ল্ড অর্ডারটা মূলত এখনো গঠিত অবস্থায় নাই, এটি চলমান প্রক্রিয়ায় গঠিত হচ্ছে, এরূপ অবস্থায় আছে। তাই আমরা যদি এই গঠন হচ্ছে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই, তাহলে একাডেমিয়াকে আমাদের রিক্লেম করতেই হবে। আমাদের কুরআন এবং সুন্নাহর উপরে ইজতিহাদ করে সামনের এআই যেটি বাস্তবরূপে হাজির হবেই আমাদের সামনে, সেই তখনকার ফিকাহ কেমন দাঁড়াবে। এবং এখনই আমরা যদি শুধুমাত্র এই সিটিজেনশিপ মেন্টালিটি মাথায় রেখে কিভাবে এআইকে খাপ খাওয়াবো এরকম ভাবে না, কিভাবে এআইকে নিয়ন্ত্রণ করব, এই মানসিকতায় যদি আমরা একাডেমিয়াকে রিফর্ম করার জন্য এখন থেকেই সচেতন হয়ে উঠি, তাহলে আশা করা যায় ইস্ট পোলারের দিকে এই নলেজ হাব শিফট হলে আমরা মুসলমানরা আবারও সেই পৃথিবীর ক্ষমতায় আসীন হতে পারবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।